সিনেমা বা থিয়েটারের শুরুর সময়কাল থেকেই আমরা নরক আর শয়তান সম্পর্কে অনেক কাহিনী শুনেছি। সেগুলো শুধু মুভি ছিল, কিন্তু আজ যে মুভির এক্সপ্লেনেশন করতে যাচ্ছি সেটা হলো অভিশপ্ত এক মুভি। হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন 2019 সালে মুক্তি পাওয়া অ্যান্টাম মুভির ভয়ঙ্কর কাহিনীটি। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনীর শুরুতেই সকল দর্শকদেরকে সাবধান করে দিতে কতগুলো তথ্য সামনে আনা হয়, কারণ 1970 সালে শ্যুট করা অ্যান্টাম মুভিকে কেন্দ্র করে অনেক মানুষের মৃত্যু ও অস্বাভাবিক ঘটনা জড়িয়ে আছে। তাই এই মুভি নিজের দায়িত্বে দেখুন। এবারই বলবো এই মুভিকে কেন অভিশপ্ত মুভির আখ্যা দেওয়া হলো। 1988 সালের হাঙ্গেরির বুদাপেস্ট নামে একটা থিয়েটারে এই মুভি চলাকালীন সময় আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে থিয়েটার বিল্ডিংয়ে অদ্ভুতভাবে নিজের থেকেই আগুন জ্বলে ওঠে, যা একসময় ভয়ঙ্কর রূপ নেয়। মারা যায় 56 জন দর্শক, যারা সেদিন ওই মুভিটাকে দেখেছিল। এরপর এই মুভিকে ব্যান্ড করে দেওয়া হয়। 1983 সালে এই মুভিকে আমেরিকার 7টা ফিল্ম ফেস্টিভ্যালে পেশ করা হয়, যেখানে এটিকে অগ্রাহ্য করা হয়। আর যাতে এই মুভি জনসম্মুখে না আসে তাই বাজেয়াপ্ত করা হয়। মনে করা হয় শয়তান নিজে এই মুভিটা বানিয়ে ফিল্ম ফেস্টিভ্যালে জমা দিয়েছে। মুভি দেখার পর ফিল্ম ফেস্টিভ্যালের প্রোগ্রামাররা নানান মারাত্মক ঘটনার সম্মুখীন হয়েছে। সেই তালিকায় আছে যেমন জেনেট হিলবার্গ। উনি জোনাস পার্ক ফিল্ম ফেস্টিভ্যালের অ্যান্ট্রাম মুভিটা দেখার 24 ঘন্টার মধ্যেই সিজার অপারেশন করতে গিয়ে মারা যান। মৃত্যুর পূর্বে সে তার সহকর্মীদের সঙ্গে একটা কফি শপে বসে বলেছিলেন এই মুভিটাকে রিজেক্ট করতে। এবারই বলবো টম স্টাইলামের কথা। উনি কলোরাডো ফিল্ম ফেস্টিভ্যালে এই মুভিটা দেখার পরের দিনই নিজের রান্নাঘরে একটা মারাত্মক বৈদ্যুতিক দুর্ঘটনার শিকার হন। এরপর জো ব্যারিঞ্জার, যিনি লালোলা ফিল্ম ফেস্টিভ্যালের একজন সদস্য ছিলেন, উনি মুভিটা দেখার পরে যখন সমুদ্র সৈকতে সময় কাটাচ্ছিলেন তখন সে একটা স্টোন ফিশের উপর পড়ে যান, আর সেই মাছের বিষাক্ত কাঁটা ওনার তলপেটের কাছাকাছি ঢুকে যেতেই মৃত্যু হয়। আসলে স্টোন ফিশ জীবিত মাছেদের মধ্যে সবচেয়ে বিষাক্ত মাছ। এরপর 1993 সালের নভেম্বরে স্যান ফ্রান্সিসকোর একটা থিয়েটারে এই মুভি দেখানো হয় এই নামে যে এই মুভি মানুষ মারে। দর্শকরা তখন এই মুভির অভিশাপ সম্পর্কে অবগত ছিল। এরপর মুভি শুরু হতেই দেখা যায় দর্শকদের মধ্যে বিনোদনসুলভ আচরণ বদলে তা ভয়ঙ্কর এক উদ্বেগে পরিণত হয়েছে, যা একসময় দর্শকদেরকে ছত্রভঙ্গ করে দেয়। সবাই তখন থিয়েটারের বাইরে যাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকে, কিন্তু অদ্ভুতভাবে বাইরে যাওয়ার দরজা তখন তালাবন্ধ ছিল। এরপর দর্শকদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা শুরু হলে 30 জন আহত হয় আর একজন গর্ভবতী মহিলা মারা যান। ইনভেস্টিগেশন করলে জানা যায় সকল দর্শকদের শরীরেই মাদক ছিল। এখন প্রশ্ন হলো তাদের শরীরে মাদক এলো কিভাবে? দেখতে গেলে সকলেরই বক্তব্য যে কেউ মাদক সেবন করে থিয়েটারে যায়নি। তখন রিচার্ড স্যামি নামে একজন কর্মচারী স্বীকার করে নেয় যে সে সেই রাতে বিপুল পরিমাণে মাদক পপকর্নের বাটারের সাথে মিশিয়েছিল, যা উপস্থিত দর্শকরা অ্যান্টাম মুভি দেখার সময় খেয়েছিল। এরপর আবার 2019 সালে এই মুভিটাকে রিলিজ করে দেওয়া হয়। কাহিনী শুরু হয় 1970 সালের দৃশ্যকে দেখিয়ে, যেখানে আমরা একটা পরিবারকে দেখি। পরিবারে একজন মা তার 2 সন্তানকে নিয়ে থাকে। তাদের সঙ্গে তাদের পোষ্য কুকুরটিও ছিল। মেয়েটির নাম ওরালি আর তার ছোট ছেলেটির নাম নাথান, আর তাদের পোষ্য কুকুরটির নাম ম্যাক্সিন। ম্যাক্সিনকে তারা হসপিটালে নিয়ে এসেছিল কারণ সে হঠাৎ নাথানকে আক্রমণ করে। ঘটনাটা ছিল এমন, একদিন সেই পুরো পরিবার মিলে একটা নিরিবিলি স্থানে গিয়েছিল পিকনিক করতে। তখন হঠাৎ করেই ম্যাক্সিন উত্তেজিত হয়ে ওঠে ও নাথানের হাতে কামড় দেয়। এরপর ম্যাক্সিন পাগল হয়ে যায়। তখন সেই পরিবার সিদ্ধান্ত নেয় যে তারা ম্যাক্সিনকে মেরে ফেলবে। সেই কারণে তারা সেদিন ম্যাক্সিনকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার ইঞ্জেকশন দিয়ে তাকে মেরে ফেলে। নাথান তখন হসপিটালের দেওয়ালে ঝুলে থাকা একটা ছবি দেখে, যেখানে লেখা ছিল মৃত্যুর পর কুকুর স্বর্গে যায়। এরপর তারা গাড়িতে চেপে বাড়ি ফেরার পথে ছোট্ট নাথান তার মাকে প্রশ্ন করে জানতে চায়, মা, ম্যাক্সিন কি এখন স্বর্গে? উত্তরে তার মা বলেন, না, ম্যাক্সিন স্বর্গে নেই, সে এখন নরকে আছে।
কারণ সে খারাপ ছিল। সেই কথা শুনে ছোট্ট নাথান বড়ই চিন্তিত হয়ে ওঠে। তখনই সে হ্যালুসিনেট করতে থাকে যে তার দিদি ওরালি মারা গেছে আর দিদির মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। এরপর রাতে ঘুমানোর সময় নাথান ভয়ঙ্কর এক স্বপ্ন দেখে, যেখানে সে শয়তানের একটা ছায়ামূর্তিকে দেখে, যার মাথা ছিল ছাগলের আর শরীরটা ছিল মানুষের, যার নাম বাফোমেট। মূলত স্যাটনিক গোষ্ঠীর লোকেরা মানে ইলুমিনাটির সদস্যরা বাফোমেটকে তাদের মূল দেবতা জ্ঞানে পূজা করে থাকে। যাই হোক, সেই শয়তান বাফোমেট বারবার নাথানের স্বপ্নে দেখা দিয়ে তাকে ভয় দেখাতে থাকলে নাথান ঘুমের মাঝেই চিৎকার করতে থাকে। তখন ওরালি এসে নাথানকে ঘুম থেকে ডেকে জাগিয়ে তোলে। পরদিন ভোর হলে আমরা দেখি ওরালি ও নাথান একটা নির্জন ঘন জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে। যাওয়ার পথে ওরালি বলছে, মনে রেখো, ম্যাক্সিনকে ফিরিয়ে আনার কোনো উপায় নেই, শুধু তার আত্মার মুক্তির জন্য আমরা সেখানে যাচ্ছি। এরপর তারা জঙ্গলের সীমান্তে এসে পৌঁছালে একটা বোর্ড দেখতে পায়, যেখানে লেখা ছিল, আত্মহত্যা করা মহাপাপ, তাই আত্মহত্যা করার পূর্বে অন্তত একবার চিন্তা করুন নিজের পরিবারের ব্যাপারে। আসলে সেই জঙ্গলে প্রবেশ করা আর নিজের মৃত্যুকে আহ্বান করা একই বিষয় ছিল। পূর্বেও অনেক মানুষ সেখানে মারা গেছে, যাদের ব্যবহারের অনেক জিনিসপত্র সেখানে ছড়িয়ে পড়েছিল। বোর্ডের লেখা পড়া হলে ওরালি তার ছোট্ট ভাই নাথানকে বলে একটা বই বার করতে, যে বইতে লেখা ছিল সেই জঙ্গলের নিয়মকানুন। বই পড়ে ওরালি বলে, এই স্থানে মানুষের ব্যবহৃত যে সকল জিনিসগুলো পড়ে আছে সেগুলো হলো আসলে উৎসর্গ করা দ্রব্য, আর এই দ্রব্যগুলোই এই জায়গাকে রক্ষা করে, যাতে কোনো খারাপ শক্তি ভিতরে প্রবেশ করতে না পারে। আইক নামে একজন লিখেছেন যে এখানে থাকা প্রত্যেকটা জিনিসই কেউ না কেউ একসময় ভালোবাসত, তাই জঙ্গলে প্রবেশ করার জন্য আমাদেরকেও এই ধরনের একটা জিনিস উৎসর্গ করতে হবে, যা আমাদের কাছে স্পেশাল। সেই কথা শুনে নাথান তাদের পোষ্য কুকুর ম্যাক্সিনের গলায় বাঁধার বেল্টটা সেখানে রেখে দেয়। এরপর নাথান প্রস্রাব করতে গেলে দেখে একটা গাছের গুঁড়িতে লেখা আছে, কেউ এই জঙ্গল থেকে বেঁচে ফিরতে পারে না। এরপর তারা দুজনে মিলে সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করে হাঁটতে থাকে। যাওয়ার পথে ওরালি বলে, এটা হলো সেই জঙ্গল যেখানে শয়তান নেমেছিল যখন তাকে স্বর্গ হতে বহিষ্কার করা হয়েছিল, আর ঠিক এই জায়গাতেই আমরা নরকে যাওয়ার প্রবেশপথ খুঁজে পাব, যার নাম দ্যান্টাম। জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে তারা একটা পরিষ্কার জায়গা খুঁজে পায়, যেখানে একটা গাছের শুকনো ডালপালার ঝোপ মতন ছিল। নাথানের সেটা চোখে পড়তেই ওরালি বলে, এটাই হলো সেই পথ, যে পথ বরাবর শয়তান উপরে যাবে আর সেই পথ দিয়েই নিচে নেমে আসবে। এই কথা বলেই তারা দুজনে মিলে সঙ্গে সঙ্গে সেই স্থানে শুকনো ডালপালার ঝোপ সরাতে থাকে। ঝোপ সরানো হলে নাথান সেই স্থানে কান পেতে নরকের শব্দ শোনার চেষ্টা করে। অপরদিকে তখন ওরালি রাতে থাকার জন্য পাশেই একটা তাঁবু খাটিয়ে নেয়। এরপর তারা সেই স্থানে মানে যে জায়গাটাকে তারা নরকের দ্বার রূপে চিহ্নিত করেছিল সেখানে একটা দড়ির সাহায্যে স্টার বানায়, আর স্টারের 5 কোণে সকল ধর্মের কোনো না কোনো ঈশ্বরের চিহ্ন বা মূর্তি রেখে দেয়। এরপর তারা দুজনে মিলে স্টারের মধ্যে দাঁড়িয়ে ওরালি সেই বই খুলে অদ্ভুত মন্ত্র পড়তে থাকে, যা মূলত শয়তানকে উদ্দেশ্য করে। মন্ত্র পড়া হলে তারা বেলচা দিয়ে সেই স্থানের মাটি খুঁড়তে থাকে। ঠিক সেই মুহূর্তে আমরা এক শয়তানকে এক মুহূর্তের জন্য দেখতে পাই, যার নাম অ্যাস্টারথ। ডেমোনোলজি অনুযায়ী লুসিফারের পরেই আছে অ্যাস্টারথ। যাই হোক, মাটি খোঁড়ার সময় ওরালি বলে, আমরা মাটির যত গভীরে খুঁড়ব আমাদের চারিদিকে থাকা জঙ্গল তত অন্ধকার হয়ে যাবে, আর মাটির প্রত্যেকটা স্তর অতিক্রম করার সঙ্গে সঙ্গেই আমরা নরকের আরও গভীরে চলে যাব। আসলে কাহিনীর শুরুতে ছোট্ট নাথান দেখেছিল তাদের পোষ্য কুকুর ম্যাক্সিনকে মরে যেতে, আর সে তার মায়ের বলা কথাগুলোকে সত্য বলে মেনে নিয়েছিল। সে ধরেই নিয়েছিল যে ম্যাক্সিনের আত্মা নরকে পৌঁছে গেছে, তাই তারা এই ভয়ঙ্কর জঙ্গলে এসেছে নরকের দরজা খুলে ম্যাক্সিনের আত্মাকে নরক হতে মুক্ত করে স্বর্গে পাঠাবে বলে। অবশ্য এই চিন্তাধারা শুধুমাত্র ছোট্ট নাথানের মাথায় ছিল, আর ওরালির মাথায় ছিল অন্য কিছু, যা আমরা পরে জানতে পারব। কিছুটা গর্ত করা হলে নাথান আবারও কান পেতে নরকের শব্দ শোনার চেষ্টা করে, কিন্তু সে কিছুই শুনতে পায় না। তখন নাথান বলে, আমরা এখন প্রথম স্তরে আছি,
সেই কথা শুনে ওরালি একটা কাঠবিড়ালিকে দেখিয়ে বলে, ওটা একটা ডিমন যে ছদ্মবেশে আছে, তাই এখন আমাদেরকে এখান থেকে এই ডিমনকে তাড়াতে হবে। এই কথা বলে ওরালি দুটো গাছের ডাল কুড়িয়ে নেয়। তারই মধ্যে একটা গাছের ডালকে নাথানের হাতে ধরিয়ে দিয়ে বলে, এটা একটা জাদুদণ্ড, মনে রেখো এখানকার সব কিছুর সঙ্গে তোমার শক্তি যুক্ত হতে পারে, তাই এই গাছের ডালটাও তোমার স্পর্শ পেতেই একটা জাদুদণ্ড হিসাবে কাজ করবে। এই কথা শুনতেই তারা দুজনে মিলে সেই গাছের ডালটা নিয়ে কাঠবিড়ালির পিছনে ছুটতে থাকে। তখনই আমরা দেখতে পাই কাছেই একটা গাছের নিচে মানুষের পচা গলা লাশকে পড়ে থাকতে। এরপর আবার মাটি খোঁড়া শুরু করতেই নাথান একটা গাছের পিছনে কাউকে এক মুহূর্তের জন্য উঁকি দিতে দেখে। তখন ওরালি তার ছোট্ট ভাই নাথানকে প্রশ্ন করে জানতে চায় তার কি খিদে পেয়েছে। সে হ্যাঁ বললে তারা দুজনে ছুটে চলে যায় একটা উঁচু টিলার উপরে, যেখানে বসে তারা খাবার খেতে থাকে। তখনই তাদের নজর পড়ে একজন লোকের উপরে। তারা সঙ্গে সঙ্গে সেই লোকটিকে অনুসরণ করে লুকিয়ে দেখতে থাকে। লোকটি ছিল জাপানিজ। সেই জঙ্গলের মাঝে একলা উপস্থিত হয়ে তার সঙ্গে আনা ব্রিফকেসটা মাটিতে নামিয়ে রেখে নিজের পোশাক খুলতে থাকে। এরপর সে ছুরি দিয়ে নিজেকে হত্যা করতে গেলে নাথান ভয়ে চিৎকার করে ওঠে। সেই কারণে লোকটির মনোযোগে বাধার সৃষ্টি হয়, সে তাদেরকে দেখে ফেলে। এরপর সেই জাপানি লোকটি তাদেরকে নানান কথা শুনিয়ে আত্মহত্যা করার ইচ্ছাটাকে দমিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ওরালি আর নাথান আবারও সেই গর্তের কাছে ফিরে এসে আরও মাটি খুঁড়তে থাকে। তারা যতই মাটির গভীরে প্রবেশ করতে থাকে একে একে সেখান থেকে নানান জিনিসপত্র বেরিয়ে আসতে থাকে, যেমন ওষুধের বোতল, বন্দুক ইত্যাদি। এই জিনিসগুলো ছিল এমনই যার দ্বারা মানুষ আত্মহত্যা করতে পারে। খুঁজে পাওয়া বন্দুকটা নাথানের হাতে আছে দেখে ওরালি সেটা চেয়ে নেয়। তখন সন্ধ্যা নামছিল। এমন সময় নাথান হঠাৎ ঝোপের আড়ালে দেখতে পায় কতকগুলো কালো ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে, যা দেখে সে চিৎকার করে উঠলে ওরালি ভয়ে সেই খুঁজে পাওয়া বন্দুকটি থেকে গুলি ছোড়ে, কিন্তু পরে সে ওখানে কাউকেই দেখতে পায় না। রাতে তাঁবুর মধ্যে শোয়ার সময় ওরালি তার ভাই নাথানকে 3 মাথাযুক্ত একটা রাক্ষসে কুকুরের গল্প শোনায়, যার নাম সারবেরাস, মানে গ্রিক মাইথোলজি অনুযায়ী বহু মাথা বিশিষ্ট কুকুর। নাথান সারবেরাস সম্পর্কে জানতে চাইলে ওরালি বলে, নরকের দরজা সুরক্ষিত আছে এই ভয়ানক সারবেরাসের দ্বারা। সারবেরাস হল ধারালো দাঁত ও তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন একটা 3 মাথাওয়ালা কুকুর, যে শুধুমাত্র মানুষের শরীরকে চিরে ফেলবে এমনটা নয়, সে মানুষের আত্মাকেও নিয়ে যাবে। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে জীবিত প্রাণীরা নরকে প্রবেশ করতে না পারে। নাথান বলে, সারবেরাস কি তাহলে আমাদের পিছু নেবে এখানে আসার জন্য? উত্তরে ওরালি বলে, সারবেরাসকে নরকের দরজায় বেঁধে রাখা হয়েছে, সে 5ম স্তরে আছে, তাই আমরা নিরাপদ। তবে তারা আমাদের ঘ্রাণ পেতে পারে যতক্ষণ না পর্যন্ত আমাদের শরীর থেকে দুর্গন্ধ বের না হচ্ছে। সেই কথা শুনে নাথান দুর্গন্ধ বের হওয়ার ভয়ে নিজের দাঁত ব্রাশ করতে চলে যায় একটা ঝিলের কাছে, যেখানে সে একজন কালো ছায়ারূপী নৌকার মাঝিকে দেখতে পায়, যে তখন অন্ধকারের মধ্যে এক উলঙ্গ মহিলাকে নৌকায় করে নদী পার করছিল। আসলে এটি ছিল একটা ডিমনিক চরিত্র। ডিমোনোলজি অনুযায়ী সেই মাঝির নাম হচ্ছে স্যাটান, যে গ্রিক ও রোমান পুরাণ অনুযায়ী এই ডিমন মৃত ব্যক্তির আত্মাকে বহন করে বৈতরণী নিয়ে। যাই হোক, নাথান সেই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে ছুটে পালিয়ে যায় তার তাঁবুতে। এরপর থেকে সে একের পর এক ভয়ঙ্কর ডিমনকে দেখতে পায় তার স্বপ্নে, যেমন বাফোমেট, সারবেরাস, অ্যাস্টরথ ইত্যাদি, যারা ভয়ঙ্কর দৃষ্টিতে নাথানের দিকে তাকিয়ে হাসছিল। পরদিন ভোর হলে নাথান ও ওরালি মিলে আবারও সেই গর্ত খোঁড়ার কাজে যোগ দেয়। একসময় ওরালি দেখে নাথান কখন যেন হাতের বেলচা ফেলে নিজের 2 হাত ছড়িয়ে ঝোপের আড়ালে একলা বসে বলছে, আমরা 2য় স্তরে আছি। ওরালি বলে, তুমি কিভাবে জানলে? তখন নাথান বলে, ডিমন আমাকে আঁচড় দিয়েছে। ওরালি নাথানের হাত চেক করতে গেলে দেখে একটা ক্ষতের সৃষ্টি হয়েছে। সেই কারণে ওরালি ক্ষতস্থানে হলি ওয়াটার ছড়িয়ে দিয়ে বলে, এটা ঈশ্বরের পবিত্র জল, সব ঠিক হয়ে যাবে। যখন তারা এই জঙ্গলে প্রবেশ করেছিল তখন তারা জানতো যে তাদেরকে 5টা স্তর পেরিয়ে নরকের দরজায় পৌঁছাতে হবে। এরই মধ্যে তারা 1ম স্তর সম্পূর্ণ করে 2য় স্তরে পা রেখেছিল। তাই তারা এই স্তরে পৌঁছে ম্যাক্সিনকে খুঁজতে তার নাম ধরে ডাকতে থাকে। তখনই একটা ঝিলের সামনে নাথানকে আবারও ডিমন দেখা দেয়, যা শুধুমাত্র নাথানই দেখতে পাচ্ছিল। নাথান সেদিকে চেয়ে থাকলে ওরালি লুকিয়ে ম্যাক্সিনের গলার বেল্টটা সেখানে এক জায়গায় লুকিয়ে রাখে।
যা দেখে আমরা বুঝতে পারি আসলে এই সব কিছু ওরালি বিশ্বাস করে না, কিন্তু নাথান বিশ্বাস করে। যাই হোক, লুকানো হলে ওরালি নাথানকে সেই বেলটা দেখানোর জন্য নাটকীয়ভাবে ওদিকে যেতে বলে, কিন্তু নাথান সেদিকে না গিয়ে বলে ওঠে, এই জায়গাটা বড়ই বিপজ্জনক। আমরা এখন তৃতীয় স্তরে আছি। তারা দুজনেই দেখে হঠাৎ চারিপাশের বাতাস থমকে গেছে, গাছের একটা পাতাও নড়ছে না। এমন সময় নাথান ম্যাক্সিনের নাম ধরে ডেকে উঠে ছুটে সেখান থেকে চলে যায়। সেই দেখে ওরালি লুকিয়ে রাখা বেলটাকে কুড়িয়ে নিয়ে নাথানের পিছনে ছুটতে থাকে। ছুটতে ছুটতে তারা একটা জায়গায় পৌঁছায় যেখানে অনেকগুলো পুরনো গাড়ি ও ভাঙাচোরা বাড়ি ছিল। এমনকি সেখানে দুজন ইউরোপীয় মানুষও ছিল, যারা বাফোমেটের একটা বড় লোহার ফাঁপা মূর্তির নিচে আগুন জেলে মৃত পশুর মাংস কাটছিল। এমন সময় আগুনের তাপে লোহার মূর্তি গরম হতেই একটা মানুষের চিৎকার ভেসে আসে, যাকে মূর্তির পেটের মধ্যে আটকে রেখে আগুনের তাপে ঝলসে মারা হচ্ছিল। আর যে লোকটি সেখানে কষ্ট পাচ্ছিল সে ছিল পূর্বে দেখা সেই জাপানি লোকটি। এই দৃশ্য দেখে নাথান ও ওরালি বুঝে যায় এরা আদতে কোনো মানুষ নয়, এরা মূলত বন্দি মানুষদেরকে ভয়ঙ্কর সাজা দিতে জ্যান্ত পুড়িয়ে মারে। তারা ছুটে পালানোর সময় ওই দুজন লোক তাদেরকে দেখে ফেলে। ওরালি তাঁবুর কাছে পৌঁছে ঠিক করে যে এখনই সে তার ভাই নাথানকে সঙ্গে করে এই জঙ্গল থেকে পালাবে, কারণ সে বুঝতে পেরেছিল তাদের প্রাণ সংশয় ঘটতে পারে। কিন্তু ছোট্ট নাথানের তখন এই সব কিছুর উপরে বিশ্বাস জন্মে গিয়েছিল, তাই সে ছুটে ওই গর্তের মধ্যে নেমে পড়ে, যাতে সে তার পোষ্য কুকুর ম্যাগজিনের আত্মাকে নরক থেকে বাঁচিয়ে স্বর্গে পাঠাতে পারে। সেই দেখে ওরালি বোঝায়, আমরা আবারও এখানে ফিরে আসব, তবে আমাদেরকে এখনই এখান থেকে পালাতে হবে। ছুটতে ছুটতে তারা সেই বিলের কাছে পৌঁছে যায় যেখানে নৌকাটা রাখা ছিল। তারা নৌকায় চড়ে বসে পালাতে থাকে। যাওয়ার পথে নাথান জলের মধ্যে এক মুহূর্তের জন্য তার কুকুরটিকে দেখতে পায়। সে তখনই জলে ঝাঁপিয়ে পড়ে। তাই দেখে ভাইকে বাঁচাতে ওরালিও ঝাঁপিয়ে পড়ে ও তাকে বাঁচিয়ে নেয়। তারা বুঝতে পারে ওই জঙ্গলে তারা আটকে পড়েছে। এরপর তারা ঝিল পেরিয়ে পালাতে থাকলে মনে করে জঙ্গল ছেড়ে তারা বাইরে চলে এসেছে, কিন্তু তা নয়। তারা ছুটতে ছুটতে সন্ধ্যের সময় আবারও সেই তাঁবুর কাছে পৌঁছে যায়। তখন নাথান সেখানে একটা লোহার চেনকে পড়ে থাকতে দেখে, যা দেখে সে আন্দাজ করে সেই 3 মাথার কুকুরটি মানে সার্বেরাস মুক্ত হয়ে গেছে, আর সে এবারে তাদেরকে মারতে তেড়ে আসবে। এমন সময় হঠাৎ সেই লোহার চেনটা শব্দ করে ছুটে যায়, যা দেখে নাথান ভয়ে চিৎকার করে ওঠে। সেই দেখে ওরালি তাকে জলপান করতে বলে শান্ত করায়। রাতে তারা যখন তাঁবুর মধ্যে ছিল তখন ওরালি সব সত্য কথা বলে দেয়। সে তার ভাইকে মিথ্যা কথা বলেছিল। নরকে যাওয়ার পথ গর্ত খুললেই যে পাওয়া যায় এমনটা নয়, আর ম্যাক্সিনের আত্মাও কোনো নরকে বন্দি নেই। এমনকি সেই বইটাও ওরালি নিজেই মন থেকে বানিয়ে লিখেছিল। সে চেয়েছিল নাথানকে সাহায্য করতে, যাতে তার দুঃস্বপ্ন কেটে যায়। ওরালি ভেবেছিল যদি সে এইভাবে নাথানকে বিশ্বাস করাতে পারে যে ম্যাগজিনের আত্মা নরক থেকে মুক্তি পেয়েছে, তাহলে হয়তো বা দুঃস্বপ্নগুলো থেমে যাবে। আর সার্বেরাস সেটাও আসলে সত্য নয়, ওই ছবি সে নিজেই এঁকেছিল। সেই কথা শুনে নাথান বলে, আমি পূর্বেও তাকে দেখেছিলাম, সে আমাকে কিছু জিনিস দেখিয়েছিল। তখনই আমরা দেখতে পাই পূর্বের এক দৃশ্য, যেখানে ডিমান নাথানের কপালে হাতের আঙুল ছুঁয়ে ভবিষ্যতের কিছু দৃশ্য দেখায়। নাথান জানতে পারে যে ওরালি তাকে বোকা বানানোর চেষ্টা করবে ম্যাক্সিনের গলার বেল্টটা দেখিয়ে। সেই কথা শুনে এবারে ওরালি চিন্তায় পড়ে যায় ও ভয় পেতে থাকে। সেই রাতে তারা আশপাশ থেকে কিছু ভয়ঙ্কর শব্দ শুনতে পেলে গাছের উপরে চড়ে বসে। পরদিন ভোর হলে দেখা যায় সেই দুজন ইউরোপিয়ান ব্যক্তি তাদের তাঁবুর সামনে এসে হাজির হয়ে তাদেরকেই খুঁজছে। এমন সময় নাথান লুকিয়ে গাছের নিচে নেমে একটা ডাল কুড়িয়ে নেয়। সে তার দিদির কথা মতন বিশ্বাস করে নেয় যে ওই ডালটাই হলো একটা জাদুদণ্ড, যা সে পূর্বেও করেছিল কাঠবিড়ালির ক্ষেত্রে। ডাল নিয়ে এগোতেই সেই দুজন লোক তাদেরকে ধরে নিয়ে যায় ও বন্দি করে রাখে একটা লোহার খাঁচায়। একসময় তারা নাথানকে সেই লোহার বাফোমেটের মূর্তির পেটের ভিতরে আটকে আগুন জ্বালিয়ে দেয়। নাথান চিৎকার করে উঠে ছটপট করতে শুরু করলে ওরালি খুব কাঁদতে থাকে ও কোনো রকমে নিজেকে সেই খাঁচা থেকে মুক্ত করে নেয়। এরপর সে বন্দুকটা খুঁজে পেলে সেই দুজনের মধ্যে একজন লোককে গুলি করে মেরে ফেলে আর নাথানকে বাঁচিয়ে নেয়। সেই দেখে অপর একজন তাদের দিকে এগিয়ে এলে ওরালি তাকেও গুলি করে মেরে ফেলে। অপরদিকে তখন নাথান একলা জঙ্গলের পথে হেঁটে যাচ্ছিল।
এমন সময় সে চেন বাঁধা একটা কুকুরকে দেখতে পায়। সে কুকুরটিকে লোহার চেন হতে মুক্ত করে দেয়। আসলে এই দৃশ্য দেখে বোঝা যায় যে তারা তখন নরকে পৌঁছে গিয়েছিল আর তাদের পোষ্য কুকুরটির আত্মাকে মুক্ত করে দিয়েছিল। এদিকে তখন ওরালি ভয় ও আতঙ্ক নিয়ে তাদের তাঁবুর কাছে এসে পৌঁছায়। সে তার ভাইকে নিয়ে বড়ই চিন্তিত ছিল। এমন সময় সে গাছের আড়ালে কতকগুলো কালো ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে ওরালি তার বন্দুক বাগিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করে নাথানকে খুঁজতে থাকে। এক সময় সে ওই গর্তটাকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টাও করে আর তার লেখা সেই বইটাকে আগুনে পুড়িয়ে দেয়। কিন্তু কোনোভাবেই ঝোপের আড়ালে লুকিয়ে থাকা কালো ছায়ামূর্তিগুলো অদৃশ্য হয় না। রাত হলে সে নাথানের পথ চেয়ে একলা বন্দুক হাতে তাঁবুর মধ্যে বসে থাকে। এমন সময় আবারও লোহার চেনের শব্দ হতে শুরু করে। আমরা দেখি নাথান সেই চেন হাতে ক্রমেই এগিয়ে আসছে তাঁবুর দিকে, কিন্তু ওরালি দেখে চেন হাতে এক ডিমান তার দিকে এগিয়ে আসছে। সে তখন গুলি ছুড়ে তার ভাই নাথানকে মেরে ফেলে। আর এখানেই মুভির কাহিনী শেষ হয়ে যায়। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য